সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিওডি বাংলার বিশেষ আয়োজন ৩৬ জুলাই। আজকে আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ। আমরা কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাব। রাজু আহমেদ, ভিওডি বাংলা স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। আপনি একজন জুলাই যোদ্ধা ছিলেন। জুলাইয়ের যে প্রখর আন্দোলন, তখন যে সরকারি বাহিনী অর্থাৎ যে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের যে সংঘর্ষের পরে সংঘর্ষ মানে যুদ্ধ একটা গৃহযুদ্ধ, অনেকের ধারণা ছিল যে একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। তো সেই রকম একটা পরিস্থিতি থেকে কখনো ভেবেছেন যে দেশ এরকম স্বৈরাচার বা ফ্যাসিস্ট মুক্ত হবে? তখন কি মনে হয়েছিল আন্দোলনের শুরুর দিকে? আজকের এই প্রোগ্রামে আমাকে ডাকার জন্য আপনাদেরকে ভিওডি বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই জুলাই আগস্টে আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, সাথে সাথে যারা এই আন্দোলনে অসুস্থ হয়েছে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে, অঙ্গহানি হয়েছে, চোখ হারিয়েছে, আমার সেই সকল ভাইদেরকে সুস্থতা কামনা করছি। তারা যেন আমাদের মাঝে সুস্থভাবে চলাফেরা করতে পারে সেই প্রত্যাশা রাখছি। জুলাই আগস্ট আসলে আমাদেরকে বেদনা হতে করে, সাথে সাথে আমাদেরকে আনন্দিত করে দুইটা কারণে। এই জুলাই আমরা আমাদের অনেক সহযোদ্ধাকে হারিয়েছি, অনেক ভাইদেরকে আমরা আমাদের মাঝখান থেকে হারিয়ে ফেলেছি এবং অনেকে আমাদের পঙ্গুত্ব বরণ করছে, অঙ্গহানি হয়েছে। সাথে সাথে জুলাই আমাদেরকে আনন্দ দেয় এই কারণে যে দীর্ঘ 17 বছর যাবৎ মানুষ যে ফ্যাসিবাদী শাসনে ছিল, স্বৈরাচারী শাসনে ছিল, সেই ফ্যাসিবাদের কবল থেকে আমরা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আমাদের সবসময় আমরা রাজপথে ছিলাম। বাংলাদেশের মানুষকে আমরা গণতন্ত্রের সুবাতাস বয়ে আনার জন্য আমাদের যতটুকু অবদান রাজপথে রাখা দরকার ছিল আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে করেছি। আল্লাহর অশেষ রহমত যে আমরা এখনও সুস্থভাবে আছি। আমার অনেক সহযোদ্ধা আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে, মারা গেছে। জুলাই আন্দোলনের যে প্রেক্ষাপটটা শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন থেকে, সেইটা আস্তে আস্তে আমাদের এক দফার দিকে গেছে। সরকারের স্বৈরাচারী আচরণ এবং স্বৈরাচারী মনোভাব, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার যে টেন্ডেন্সি বা ছিল এই সরকারের প্রধানের এবং এই সরকারের যারা ছিল ঊর্ধ্বতন কর্মকর্তারা, সকলের কিন্তু বাংলাদেশের মানুষকে একটা জিম্মি করে পরপর 3টি নির্বাচন তারা কিন্তু ভোটারবিহীন করেছে। সাধারণ মানুষের মতামতকে উপেক্ষা করে সবসময় এই আওয়ামী লীগ চেয়েছে তাদের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য। তারই পরিপ্রেক্ষিতে কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এক দফার দিকে ধাবিত হয়েছি। প্রথম দিকে এই আন্দোলনটা ছিল কোটা সংস্কার, কোটার যৌক্তিক সংস্কার। আমরা সবসময় মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, বা আমাদের দেশের জন্য যারা জীবন দিয়ে তাদেরকে আমাদের জীবন উৎসর্গ করেছে আমরা প্রত্যেককেই সম্মান করি, কিন্তু কোটার যৌক্তিক সংস্কারটাও কিন্তু যৌক্তিক ছিল ছাত্রদের। সেই জায়গা থেকে যখন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হলো যে রাজাকারের বাচ্চাগুলো এইভাবে এই যার দাবিগুলো চাচ্ছে আর কি, তখনই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ফুলে ফেঁপে উঠেছে আর কি। এই অযৌক্তিক বক্তব্যের প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হয়েছে এবং সেই আন্দোলন সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। আন্দোলনের সবচেয়ে গতি লাভ করেছে আমাদের রংপুরের আবু সাইদকে যখন প্রকাশ্যে গুলি করা হয়েছে, আমাদের ওয়াসিমকে চট্টগ্রামে যখন গুলি করে মেরে ফেলা হয়েছে, ঢাকাতে যখন আমাদের মুগ্ধকে যখন গুলি করে মেরে ফেলা হয়েছে, এই 3 জন শহীদ যখন তাদের আত্মদান করেছে, তখনই সারা বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, শুধু তো ছাত্রদের আন্দোলন এটা ছিল না, সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছে। রিক্সা শ্রমিক থেকে শুরু করে একেবারে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু তাদের সর্বোচ্চটুকু দিয়ে কিন্তু এই আন্দোলনকে শক্তি জুগিয়েছে এবং আন্দোলনকে স্বৈরাচারের পতন ঘটাতে কিন্তু সবসময় প্রত্যেকের সমান অবদান ছিল। আমরা মনে করি রাজপথে থেকে আমরা যারা দেখেছি, সেই জায়গা থেকে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই কিন্তু আমরা এই বাংলাদেশটাকে আজকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করতে পেরেছি এবং সাধারণ মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে এবং আমরা বাংলাদেশকে গণতন্ত্রের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করছি। ধন্যবাদ। আসলে আমি যেটি বলছিলাম, জানতে চাচ্ছিলাম যে আসলে আন্দোলনের শুরুটা যখন হয়েছে তখন তো আমরা দেখেছি যে এটা একটা শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ছিল। এই আন্দোলনটা যে আসলে এক দফা সরকার পতনের রূপ নেবে বা এই ধরনের স্বৈরাচার বা ফ্যাসিস্ট একটা জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, এটাকে তো সরানো একটুখানি বিষয় ছিল না।
বা ছোটোখাটো কোনো বিষয় না, সেই রকম প্রেক্ষাপটে আসলে কখনো মনে হয়েছে সেই আন্দোলন চলাকালে শুরুর দিকে কখনো মনে হয়েছে যে এই এই পাথরটাকে সরানো সম্ভব বা এইরকম এক দফার দিকে যাবে? আমরা কিন্তু সবসময় 17 বছর যাবত, আমি একজন ছাত্র দলের কর্মী হিসেবে আমরা কিন্তু সবসময় আমাদের বুকের ভিতর একটা প্রত্যাশা ছিল, আশা ছিল যে টুডে অর টুমোরো এই স্বৈরাচারকে আমরা হঠাৎ সক্ষম হব আর কি। কিন্তু একটা মক্ষম টাইমের জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমাদের কিন্তু এই আন্দোলন সংগ্রামে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী কিন্তু আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে রাজপথে ছিলাম। এক দফার যে দাবিটা আপনি বললেন যে এই সরকার যে স্বৈরাচারী সরকার যে জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষের বুকে চেপে বসছিল, এইটা সরবে কিনা, মানে হতাশা কাজ করবে কিনা, বা এইটাকে আমরা কীভাবে সরাবো। আমরা প্রথম দিকে কয়েকবার আন্দোলন হয়েছে বিএনপির নেতৃত্বে, সেই আন্দোলনে আমরা এদেরকে সরাতে ব্যর্থ হয়েছে। কিন্তু সাধারণ মানুষ যখন দেখেছে যে এই সরকারের অধীনে সকলেই কম বেশি ভুক্তভোগী, অত্যাচারিত, অবহেলিত, নির্যাতিত, তখন কিন্তু সকলেই একযোগে রাজপথে নেমে এসেছে এবং এক দফার দাবি কিন্তু ঘোষণা এসেছে। এই প্রেক্ষাপটে একটু বলে রাখি যে এক দফাটা আগে তো স্টুডেন্টরা অনেক কয়েকটা দফায় ছিল, এক দফাতে কেন আসলো? এক দফাতে আপনার যখন বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে ভ্যাকেন্ট করে দেওয়া হয়েছে, তারপরে আন্দোলনকারী ছাত্রদেরকে যারা নেতৃত্বে তাদেরকে ডিবি অফিসে নিয়ে আটকে রাখা হয়েছে, দেদারসে গুলি করা হয়েছে, এবং এই অডিও আমরা 5 তারিখের পরে আমরা পেয়েছি। শেখ হাসিনা প্রকাশ্যে একজন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলছেন যে উপর থেকে নির্দেশনা দেওয়া আছে এবং তাদেরকে যেখানে পাবে সেখানে গুলি করে হত্যা করবে। এই প্রেক্ষাপট থেকে আসলে ঘুরে দাঁড়ানোটা আমাদের জন্য অনেক দুরূহ ছিল। সকল বাংলাদেশের সকল মানুষই এইটাকে, শুধুমাত্র ফ্যাসিবাদী দলের সাথে যারা সংযুক্ত ছিল তারা বাদে বাংলাদেশের সকল জনগণই কিন্তু এই আন্দোলনের পক্ষে ছিল এবং আন্দোলন আস্তে আস্তে কিন্তু এক দফার দিকে ধাবিত হয়েছে। না, এই 18 মানে আন্দোলনের শুরু থেকেই কি আপনাদের দলীয় হাইকমান্ডের নির্দেশনা ছিল যে ছাত্রদলকে এই আন্দোলনে অংশ নিতে হবে? আমরা একটু এখানে আমরা একটা পলিসি গ্রহণ করেছিলাম, যেহেতু আমাদের সকলেই আমরা যারা বিরোধী দলে দীর্ঘদিন ধরে এই আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে আসছিলাম বা আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করে আসছিলাম মানুষের গণতান্ত্রিক অধিকারকে, ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। বিএনপি নেতৃত্বাধীন অঙ্গ সংগঠনগুলো, আমি ছাত্র দলের যেহেতু আছি, আমাদের কিন্তু নেতাকর্মীগুলো কিন্তু সব চিহ্নিত ছিল। ছাত্রদলে এখানে একটা পলিসি, আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক, আমাদের ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি, আমাদের কিন্তু আন্দোলনের শুরু থেকেই বলেছে, এই আমাদের বিএনপি মহাসচিব উনিও কিন্তু প্রেস ব্রিফিং করে বলেছেন যে এই আন্দোলনটা সাথে বিএনপির একাত্মতা আছে এই যৌক্তিক আন্দোলনের পিছনে। কিন্তু আমরা এখানে একটা পলিসি গ্রহণ করেছিলাম যে আমরা আন্দোলনে মিডিয়া কম ফেস করব, ছাত্ররা সামনে থাকবে, আমরা পিছন থেকে শক্তি হিসেবে কাজ করব। আমরা সেটাই করেছি। পিছনের যত দলীয় প্ল্যান ছিল আমাদের, যেহেতু আমরা সামনে গেলে আমাকে একটা ট্যাগ দিয়ে, যেহেতু আমি বিরোধী দলের রাজনীতি করি, যেটা বিএনপির আন্দোলন বা এটা সার্বজনীন যে আন্দোলন হচ্ছে সেইটাকে অন্যদিকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হতো আর কি। আমরা যে কোনো আন্দোলনের সামনে গেলে এই জন্য আমরা একটু পলিসি করে আমরা ছাত্রদেরকে সামনে দিয়ে আর পিছন থেকে যত শক্তি দরকার, একটা আন্দোলন সংগ্রামের যত শক্তি দরকার, পুলিশের সাথে যত ফাইট করা দরকার, পুলিশের ছাত্রলীগের সাথে আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর সাথে, এই সকল শক্তির উৎস ছিল কিন্তু আমাদের জাতীয় দলের প্রত্যেকটি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমরা প্রত্যেকটি অঞ্চলে, আমরা যদি স্পেসিফিক করে বলি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু নির্দেশনা দিয়েছিলেন 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ টানা। আমরা যখন দেখলাম যে ক্যাম্পাসগুলোতে হল বন্ধ করে দেওয়া হয়েছে, তখন কিন্তু উত্তরাতে অনেক আন্দোলন হয়েছে, যাত্রাবাড়িতে আন্দোলন হয়েছে, মিরপুরে আন্দোলন হয়েছে, মিরপুর 10-এ, বাংলা কলেজের সম্মুখে, এই সকল জায়গাগুলোতে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মীর কিন্তু প্রত্যক্ষ নির্দেশনা ছিল যে আপনারা সবাই সর্বোচ্চটুকু দিয়ে কিন্তু শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন এই যৌক্তিক আন্দোলনের সাথে। তো আমরা মনে করি আমরা সবসময় আমাদের দলীয় নির্দেশনা মেনে আমাদের প্রত্যেকটি নেতাকর্মী এই আন্দোলনের পাশে থাকার চেষ্টা করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে এই আন্দোলনটাকে সফল করার জন্য নেপথ্য থেকে যে শক্তিরা সব থেকে বেশি কাজ করছে সেটা বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী। কিন্তু আন্দোলন দিনকে দিন যতই কঠিন থেকে কঠিনতর হচ্ছিল, শিক্ষার্থীরা যতই বিস্ফোরিত হয়ে উঠছিল, সরকারও তত হার্ডলাইনে যাচ্ছিল। আমরা দেখছিলাম যে 18 তারিখ হঠাৎ করে শাটডাউন এবং আর্মি নামানো হলো, সারা দেশে সবাইকে ঘর থেকে বাইরে বেরোনোর বিধিনিষেধ দেওয়া হলো। সেই সময় আসলে কি মনে হয়েছিল আন্দোলনের প্রেক্ষাপটে? 18 তারিখে যখন শাটডাউন দেওয়া হলো, আর্মি নামলো, তখন আমার একটা ঘটনা খুবই মনে আছে।
জি, যেটা একটু আমাকে সেটা- হৃদয়ে নাড়া দেয়। আমার বাসা আজিমপুর কবরস্থানে 1 নম্বর গেট দিয়ে আমরা এই নিউ মার্কেটের এই গেট দিয়ে বেরোয়েছি 19 তারিখ সম্ভবত, ওই দিনকে। সকালে? 18 তারিখ না, এটা বিকালে, যেটা 18 তারিখে তো কমপ্লিট শাটডাউন হলো। তারপরে 19 তারিখে সব জায়গায় গুলি হচ্ছে, সব জায়গায় মানে থমথমে অবস্থায়। ওই মুহূর্তে আমরা, আমাদের ক্যাম্পাসগুলো বন্ধ, আমরা ক্যাম্পাসে যেতে পারছি না। তো আমরা সাইডে ছিলাম, বাসা আজিমপুর কবরস্থান। আমরা আজিমপুর কবরস্থানের ভিতর দিয়ে নিউ মার্কেটের কোনায় শাহনেওয়াজ হলের সামনে যখন আসলাম, তখন পুলিশের সাথে আমাদের ফাইটিং হচ্ছিল, পিকেটিং হচ্ছিল, পুলিশ টিয়ার মারছিল, আমরা ইট ফাটকে ছুটছিলাম। পুলিশ তো নীলক্ষেতের দিকে, আমরা ওই নিউ মার্কেট ওই কোনায় শাহনেওয়াজ হলের সামনে। তো এই ধাওয়াধাওয়ির ভিতরে আমাদেরকে ওইখানে কয়েক রাউন্ড গুলি করা হলো। আমার সাথেই ছিল, আমাদের পাশে আমার বন্ধু ফিরোজ। তখন জানতাম না, পরে জানলাম যে এটা আমার বন্ধু কামরাঙ্গীর ছাত্র দলের দাদা ছিল, ওরা আপন চাচা। 3জন লোক ওই দিন গুলিবিদ্ধ হয়ে মারা যায় ওই ইমা ক্রিকেটের সামনে। আমাদের সাথেই ছিল, গুলিবিদ্ধ হয়তো আমিও মারা যেতে পারতাম, আল্লাহ আমাকে হাত দান করছে, আমরা হয়তো ওই প্রেক্ষাপট থেকে বেঁচে এসেছি। পরে একদিন পরে আমরা ওই লাশটা, তখন তো গুলি করার পরে আমরা লাশ রিক্সা, মানে ওই গুলিবিদ্ধ রক্তাক্ত শরীর আমরা রিক্সায় উঠাই দিছি, কিন্তু তখন তার খোঁজার সুযোগ নেই যে কে গুলিবিদ্ধ হলো। আমরা এদিকে পুলিশের ধাওয়া দিচ্ছি, আবার পিকেটিং হচ্ছে, একজন অসুস্থ হচ্ছে, আবার সামনে আসছে। এই পর্যায়ে আমরা তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিলাম। পরে আমরা শুনলাম যে আমাদের বন্ধুর ওই চাচা, যুবদলের কর্মী আমাদের, উনি গুলিবিদ্ধ হয়েছে। তো ওই লাশটা আমরা একদিন পরে ঢাকা মেডিকেল মর্গে খুঁজে পেয়েছি, পরে আরও একদিন পরে এসে আজিমপুর কবরস্থানে দাফন করেছি। এরকম অসংখ্য ঘটনা আমাদের সাথে আছে, যে আমরা মিছিল করছি, আমাদের সাথে থেকে একজন গুলিবিদ্ধ হয়েছে, পরে আমরা আর তাকে খুঁজে পাইনি, সে মারা গেছে, আর শেষ দেখাটাও হয়তো হয়নি। এরকম অসংখ্য মিছিলে, ওরকম অসংখ্য সহযোদ্ধার ছড়রা গুলি বা গুলিবিদ্ধ, তারপরে গুলিতে পা উড়ে গেছে, গুলিতে চোখ নষ্ট হয়ে গেছে, একটা হাত উড়ে গেছে, গুলি এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে বেরিয়ে গেছে। আমাদের সাথে অসংখ্য সহযোদ্ধার এরকম, মানে এখনও তারা মানে পঙ্গুত্বের বোঝা নিয়ে বেঁচে আছে। এগুলো আমাদেরকে সবসময় বেদনাহত করে, মর্মাহত করে, কিন্তু দিন শেষে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি যে আমাদের এই রক্তের প্রতিদানে আমরা ফ্যাসিবাদকে মুক্ত করতে পেরেছি বাংলাদেশ থেকে। এই যে আন্দোলনটা চলছিল আসলে, সেই সময় আসলে হঠাৎ করে যখন আর্মি নামানো হলো, তখন কি আপনারা ভীত হয়েছিলেন যে আসলে সামনে আপনাদের কি কি করতে হবে, আর্মির সামনে, সেনা বন্দুকের সামনে আসলে কি করা যায়, একটা কি তো করণীয় ছিল? সাধারণ মানুষের মাঝে তো একটা তখন ভীতি দলের বা নির্দেশনাটা কেমন ছিল? ভীতি বা সঞ্চয় কর্মীদের মাঝে তো আমরা যেহেতু রাজনৈতিক কর্মী, আমাদের তো সবসময় একটা আশার বাণী কাজ করে। কিন্তু যারা শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী ছিল, হল বন্ধ করে দিলে এরা এত একদিনের নোটিশে হল বন্ধ করে দিলে থাকার জায়গা নেই, কোথায় থাকবে, কখন আন্দোলন করবে, একটা একটা সমস্যার ভিতরে আমরা পড়েছিলাম। কিন্তু তখন আমরা দেখেছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা ব্যাপক ভূমিকা আমরা দেখেছি। তারপর আর্মি নামার যে বিষয়টি বললেন, আর্মি তো সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে যখন খুবই সংকটকালীন অবস্থায় যায় তখন আর্মি নামে। আর্মি নামার পরে কিন্তু একটু অবজারভেশন আমরা করেছি যে আসলে কী পর্যায়ে দাঁড়ায়, আর্মিরা কি আক্রমণাত্মক ভূমিকায় যায় নাকি আমরা দেখেছি আর্মিদের কিন্তু ভূমিকাটা ওই রকম আক্রমণাত্মক পুলিশের মতো ছিল না। তারা কিন্তু সহনশীল আচরণ করেছে বাংলাদেশের মানুষের সাথে বা আন্দোলনকারী ছাত্র জনতার সাথে। তো এই আর্মি নামার পরেও আমরা যখন আপনি যেটা বললেন যে আমরা এই আন্দোলনটাকে ভীত সন্ত্রস্ত হয়েছিলাম কিনা, বা আমরা এই আর্মি নামার পরে সাধারণ শিক্ষার্থীরা ভয় পেয়েছিল কিনা, আমরা মনে করি এটা যৌক্তিক আন্দোলন ছিল। এবং যৌক্তিক আন্দোলন আমরা, এটা মনে হচ্ছে আমাদের একটা পাছা মরার লড়াই। এই আন্দোলনে আমরা যদি সফল না হই তাহলে আমাদের প্রত্যেকেরই জীবনহানির সংখ্যা আছে, মামলা হামলার সংখ্যা আছে, জেল জুলুমের সংখ্যা আছে। আর সফল যদি আমরা না হই, আমরা এইটা পড়তে হবে। আর আমাদের সফল হলে আমরা বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের স্বাদটাকে দিতে পারবো। সেই আমাদের বাঁচা মরার লড়াই ছিল। সেই লড়াইয়ে আমরা সবসময় সকল ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, এবং আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। এই যে বললেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এই আলোচনায় আমি পরে আসতাম। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা ব্যাপক ভূমিকা রেখেছে। যখন আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো, ছাত্রলীগকে প্রথমে সাধারণ শিক্ষার্থীরা বের করে দিয়েছিল। এটি একটি বড় ঘটনা বাংলাদেশের ইতিহাসে। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাস থেকে বের করে দেয়া, এরপরেই কিন্তু আর্মি নামানো, যৌথ বাহিনী অভিযান চালানো, এগুলো শুরু হয়ে গেছিল। এই এমন প্রেক্ষাপটে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নেমে মাঠ দখলে রাখা, এবং সরকার অনেকটা সেখানে কিন্তু
অবাক হয়ে গিয়েছিল যে আসলে এ ধরনের ঘটনা তো এর আগে কখনো ঘটেনি, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই নিয়ে কোনো প্ল্যানই ছিল না সরকারের মূলত। এটা আসলে কিভাবে হলো? এটা আপনার আসলে দলের আমরা প্ল্যানটা যেটাকে বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকার দলের ছাত্র সংগঠনগুলো যখন বিতাড়িত হয়ে যায়, তখন প্রশাসন কিন্তু একেবারে, তখন তো আওয়ামী প্রশাসন নির্ভর হয়ে গেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা হল বন্ধ করে দেব। যেহেতু হলটা ছাত্রলীগের দখলে নেই, সাধারণ শিক্ষার্থীদের দখলে চলে গেছে, তখনই তারা এই সিদ্ধান্তে এসেছে যে আমরা এই হল নিয়ন্ত্রণ করতে হলে আমাদের বিশ্ববিদ্যালয় ভ্যাকান্ট করতে হবে। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভ্যাকান্ট করে দিলে আন্দোলন যে স্থবিরত আসবে, এই স্থবিরতা আসলেই এই সরকার সুযোগ পাবে। তো আমরা মনে করি তারা একটা মক্ষম টাইমে রাজপথে দখল নিয়েছিল। এখানে আসলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ভ্যাকান্ট করে দেওয়া হয়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা ঢাকা শহরে ছড়িয়ে গেছে এবং যে যেখানে আছে সেখান থেকে কিন্তু নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছে। আমরা মনে করি এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলনকারী ছাত্র জনতা ছিল, তারা কিন্তু ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে এবং এরা কিন্তু সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যেটা যৌক্তিক আন্দোলন, আপনারা রাজপথে আসেন। সেই ডাকেই সাধারণ শিক্ষার্থীদের যেই ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আরও আগে থেকে আন্দোলনে ছিল, কিন্তু ওই দিনের পর থেকে তারা আরও তাদের আন্দোলনটাকে বাড়িয়ে দিয়েছে যেন আমাদের এই যে সিদ্ধান্তটা সরকার নিয়েছে, এই সিদ্ধান্তের প্রতিবাদে আমাদেরকে সকলকে রাজপথে থাকতে হবে এবং ফ্যাসিবাদকে মুক্ত করতে হবে, বাংলাদেশকে এই স্বৈরাচার মুক্ত করতে হবে এবং আমাদেরকে রাজপথে থাকতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ভূমিকা নিয়েছে, এটি কি আপনার দলের সংগঠনের নেতৃবৃন্দের কোনো নির্দেশনা ছিল যে প্রাইভেট? আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি আছে এবং আমাদের প্রত্যেক ইউনিটেই আমাদের নেতাকর্মী আছে। আমাদের নির্দেশনা ছিল যে আমরা যেহেতু এইখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ভ্যাকান্ট করে দেওয়া হয়েছে, তাহলে আমাদেরকে কিন্তু অন্য অন্য জায়গায় আমাদের যে নেতাকর্মী আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, সকলকে সংগঠিত করে সকলের যেন রাজপথে থাকে এবং এই যৌক্তিক দাবির পিছনে যেন তারা কাজ করে, আমাদের নির্দেশনা ছিল। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি আছে এবং আমাদের ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় যেগুলো রাজনৈতিক নিষিদ্ধ ছিল সেগুলো বাদে বাকি সব ক্যাম্পাসে আমাদের কমিটি ছিল এবং আমাদের নেতাকর্মীদের নির্দেশনা ছিল অর্গানাইজ করার জন্য এবং তারা সেটা সফলভাবে সম্পন্ন হয়েছে। যাই হোক, আমরা এতক্ষণ শুনছিলাম জুলাইয়ের আলোচনা। আসলে এই জুলাই যে শিক্ষা দেয়, আসলে জুলাই অনেক রক্ত দিয়েছে শিক্ষার্থীরা, যেখানে ছাত্র জনতা, দেশের আপামর জনসাধারণ সবাই রাস্তায় নিয়ে এসেছিল এই জুলাই। এটি যেমন সত্যি, তেমনি জুলাইয়ের আসলে চাওয়াটা কি, জুলাইয়ের পাওয়াটা কি? এই যে চাওয়া পাওয়া, জুলাইয়ের যে আদর্শ বা লক্ষ্য, 5 আগস্টের পরে কি ছাত্রদল সেই আগের যে তার আদর্শিক রাজনীতি, বিরোধী সরকার বিরোধী রাজনীতি, বিভিন্ন ক্যাম্পাসে রাজনীতি, হল দখল, সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য রাজনীতি, ছাত্রদলের সেই জায়গায় কি ছাত্রদল এখনো আছে নাকি কিছুটা হলেও সরে গেছে? আমরা আত্মউপলব্ধি বিগত 17 বছর কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। 5 আগস্ট পরবর্তী বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি বা সারা বাংলাদেশের সামগ্রিক যে রাজনীতি, আগের সময়ের যে দখলদারিত্বের রাজনীতি ছিল, আমাদের একটা ক্যাম্পাসেও কিন্তু ছাত্রদলের প্রত্যেকটি ক্যাম্পাসে কার্যক্রম পরিচালিত হচ্ছে, কিন্তু আমরা কোনো ক্যাম্পাসে একজন শিক্ষার্থীও কিন্তু আমরা জোর করে মিছিলে নিয়ে আসি না। গেস্টরুমের কালচারটাকে আমরা বন্ধ করেছি, মোটরসাইকেল শোডাউনটাকে আমরা বন্ধ করেছি, জোর করে একজন ছাত্রকে রাজনৈতিক কার্যক্রমে নিয়ে আমরা বন্ধ করেছি। 5 তারিখের পরে আমরা মনে করি ছাত্র দলের এটাই সফলতা। আমাদের কোনো শিক্ষার্থী কোনো ক্যাম্পাসে যে কোনো প্রকার চাঁদাবাজির সাথে, কোনো প্রকার গেস্টরুমের হামলার সাথে, কোনো প্রকার কোনো সাধারণ শিক্ষার্থীকে জোর করে প্রোগ্রামে নিয়ে আসার কোনো প্রবণতা আমরা দেখতে পাচ্ছি না। আর সাথে সাথে আরও একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে এই যে জুলাইকে পুঁজি করে 2-1টি সংগঠন তারা বিভিন্ন জায়গাতে, এই আওয়ামী লীগ যেমন মুক্তিযোদ্ধাটাকে পুঁজি করে নিয়ে কাজ করতে চাচ্ছিল, এরাও সেমন জুলাই আগস্টটাকে তাদের একক সম্পত্তি বলে বিভিন্ন জায়গায় দাবি করছে। আমাদের বিরোধের জায়গা, মতবিরোধের জায়গা হচ্ছে এইটাই। জুলাই আগস্ট ছিল আসলে সকল শ্রেণী পেশার এবং সকল শিক্ষার্থীদের আন্দোলনের ফসল, কোনো একক কোনো দলের বা একক কোনো ব্যক্তির বা একক কোনো সংগঠনের আন্দোলনের সফল কিন্তু এটা না। সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে কিন্তু আমরা আজকে এই সফলতার দ্বার প্রান্তে এসেছি। আমরা মনে করি জুলাইটা আমাদের সকলের, সফলতাটাও আমাদের সকলের, আন্দোলনটাও ছিল আমাদের সকলের। যে ঐক্য নিয়ে আমাদের এই আন্দোলনটা গড়ে উঠেছিল, সেই ঐক্য বজায় রাখতে পারলে আমরা বাংলাদেশটাকে
স্বাধীন সার্বভৌমত্ব রাখতে পারবো, ফ্যাসিবাদ মুক্ত রাখতে পারবো এবং আমাদের দেশের কল্যাণের সাথে সবাই একসাথে কাজ করতে পারবো, সেটা মনে করি আমি। এই যে জুলাইয়ের কৃতিত্ব নিয়ে যে এক ধরনের টানা হেঁচড়া, আসলে এটি আসলে কেন? ওই 5 আগস্টের পর তো এমনটি হওয়ার কথা ছিল না, যেখানে ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। আমি একটা ছাত্র সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি দেখেছি যে 16 তারিখে আমাদের ওয়াসিম ছাত্রদলের কর্মী মারা গেছে চট্টগ্রামে। ড্রোন শো হয়েছে সংসদ ভবনে, তার ছবিটা দেওয়া হয়নি। কিন্তু প্রথম দিকের যে শহীদগুলোর নাম একবারে উচ্চারিত হয়, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, এগুলো আইকনিক শহীদ, সকল শহীদদের প্রতিনিধিত্ব করে এরা। আমরা দেখলাম যে কেন জানি আমাদের এই শহীদ একক ছাত্র সংগঠন হিসেবে আমাদের শহীদদের সংখ্যা সব থেকে বেশি, ছাত্র দলের শহীদদের সংখ্যা সব থেকে বেশি। তো দেখলাম যে পাঠ্যপুস্তকে আমাদের ওয়াসিমের নামটা নেই, ড্রোন শোতে ওয়াসিমের ছবিটা নেই, বা বিভিন্ন যে সরকারি যে কার্যক্রমগুলো হচ্ছে সেখানে আমাদের ছাত্র সংগঠনের যে শহীদ ওয়াসিমকে বাদ দিয়ে এগুলো করা হচ্ছে। এগুলো দ্বিধান্বিত করাটা আমরা মনে করি যে আমাদেরকে আবারও দ্বিধান্বিত হওয়ার সুযোগ তৈরি করে দেয়। আমরা সকলে মিলে যে বাংলাদেশটা বিনির্মাণ করতে চাই, এই যে বিতর্কিত কার্যক্রমগুলো এগুলো আমাদেরকে বিব্রত করে, যে সকলে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এটা আমাদেরকে বিব্রত করে। রাজু আহমেদ, আপনি আমাদের স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতেও আপনাকে আমরা আমাদের স্টুডিওতে পাবো। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।